ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন উৎসর্গের উৎসব অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। আর আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন খালেদ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান খালেদ এবং আছেন খালেদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক শামসুল আরেফিন খালেদ। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। আজকের এই ঈদ বিশেষ আয়োজনে আসলে আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথমেই নাজমুল হাসান খালেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মানে এখন ঈদ কেমন গেল, এবারের ঈদ কেমন গেল বা এখনকার সময়ের ঈদ কেমন যায়? এবারের ঈদ আমাদের জন্য বা আমার জন্য বিশেষ করে একটু স্পেশাল এই জন্য যে সবাই এইবার এই ঈদে এখানে উপস্থিত, একসাথে আছে। আমার নাতি নাতিরা আছে সবাই একসাথে। আগে কোনো সময় একসাথে সবাই ছিল না, এইবার আলহামদুলিল্লাহ সবাই একসাথে হয়েছে। এটা একটা মনে রাখার ব্যাপার। আচ্ছা, একই সাথে একটু জানতে চাই শামসুল আরেফিন, আপনার কাছেও এইবারের ঈদ কেমন গেল? সবাই পরিবারের সবাই একসাথে আছেন যেমনটি বলছিলেন। হ্যাঁ, এই মানে আমাদের আসলে কোরবানি ঈদের বিষয়টা হচ্ছে যে কোরবানি ঈদ সাধারণত আমরা গ্রামের বাড়িতে করি। গ্রামের বাড়িতে কোরবানি ঈদ করা শহরে কোরবানি ঈদ করার মধ্যে আমার কাছে অনেক বড় পার্থক্য মনে হয়, এবং কারণ সবাইকে নিয়ে করার একটা আনন্দ থাকে। আর কোরবানি এমন একটা ইভেন্ট যেখানে গ্রামের লোকদের সম্পৃক্ততা, সাধারণ মানুষের সম্পৃক্ততা অনেক বেশি আনন্দ বাড়িয়ে দেয়। যে সেই হিসাবে আর অনেকে গ্রামে তখন বেড়াতেও আসে, যে সেই হিসাবে গ্রামে করার আনন্দটা বেশি। তো আমরা প্রতি বছরই অ্যাটলিস্ট যদি নাও করতে পারি, পুরো সময়ও যদি না থাকে, আমরা ফজর নামাজ পরে ওখানে চলে যাই, ওখানে ঈদের নামাজ পড়ি, তারপর এখানে কোরবানি টোরবানি শেষ করে মাংস ডিস্ট্রিবিউশন শেষ করে তারপর আমরা আসি। তো সেটা বরাবরই আমরা করার চেষ্টা করি। তো সেই হিসাবে সবসময় কোরবানি ঈদ আমাদের জন্য আনন্দের একটা সময়। নিশ্চয়। সম্পর্কে তো আপনারা বাবা ছেলে এবং বাবার ব্যবসা, ছেলে এখন হাল ধরেছেন। তো একটু জানতে চাই আসলে বাবার সঙ্গে ছোটবেলায় এমন কোনো ঈদের স্মৃতি আছে যেটা এখনো স্মরণ করে আপনি আনন্দ পান? এটা শুধু বাবার সঙ্গের বিষয় না, আমরা ছোটবেলায় কোরবানি ঈদ আগে যেটা বলছে গ্রামে যখন করতাম, দাদা দাদি আমার এবং আমার চাচারা যখন সবাই জীবিত ছিলেন, ফুপুরা জীবিত ছিলেন, আমার দাদার যারা ভাই ওনারা তো দাদা ফুপু দাদি যারা ছিলেন, ওনাদের সাথে যে ঈদের যে সময়টা যেত সেটার সাথে এখনকার কম্পেয়ার করলে কাছাকাছি না হয় না। কারণ তখন আমরা বাসাতে থাকতাম না, আমরা ওখানে যেতাম, তারপর কখন যে কোথায় থাকতাম আমরা নিজেরা জানিও না, ঘুরতে ঘুরতে সারাটা দিন চলে যেত। সেটা বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে এটা আনন্দটা টোটালি অন্য ধরনের ছিল। যে এখনও আমরা মনে হয় যে সেই বিষয়গুলো আমাদের ছেলেমেয়েরা এখন মিস করে, তাদের ধারণাই নাই যে আসলে ঈদটা কত মজা ছিল। ঈদের পর মেলা হতো, গ্রামের কিছু মেলা ছিল, সেগুলোতে যেতাম, ওরা তো আসলে এগুলো দেখেই নাই। সেই হিসাবে তারা অনেক কিছু মিস করছে। জনাব নাজমুল হাসান, আপনার কাছে একটু জানতে চাই, মানে ছেলের ছোটবেলার এমন কোনো দুরন্তপনার ঘটনা মনে পড়ে যেটা ঈদের দিনের বা এখনো আপনার চিন্তা করলে হয়তো হাসি পায় বা আনন্দ দেয়? ওরকম দুরন্ত এরা ছিল না কোনো সময়। মোটামুটি মাঝে মাঝে একটু একটু এটা সেটা করতো, কিন্তু দুরন্ত এরকম ধরনের ছিল না। তাই জন্য এটা রিমেল কিছু না, কিন্তু তার একটু খাওয়ার স্বভাব আছে। ছোটো থাকতে খাওয়া পছন্দ করে আর কি, কিছু মানুষ থাকে না, একটু বড় যখন হয়েছে তখন যে খালি খাওয়া পছন্দ করে না, খাওয়াইতেও পছন্দ করে, দুইটি আছে। তো কখনো কি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন? না, যেটা খাইতে চায় খাইতে দিচ্ছে, অসুবিধা নেই। ডাক্তার বলছেন না, যা করতে চায় দিবেন, তার ফ্রি উইলে সে যেটা করতে চায়, বাচ্চারা যেটা করতে চায় এটা অ্যালাউ করেন। শুধু খেয়াল করেন খারাপ কিছু যাতে না করে, ডিস্টার্ব কিছু না হয়, এটা ওয়াচ করেন, কিন্তু করার সময় বাধা দিয়েন না, এতে তাদের নষ্ট হয়, প্রতিভা নষ্ট হয় নাকি। আচ্ছা, এখন আপনার কাছে একটু জানতে চাই যে এই যে খালেদ গ্রুপ অফ কোম্পানিজ, এটা তো আপনার হাত ধরেই শুরু হয়েছিল। এই ব্যবসা শুরুর সময়কার একটু কথা জানতে চাই আপনার কাছে। একদম প্রথম আমি যে এটা তো ইঞ্জিনিয়ারিং ফার্ম, আমি ইঞ্জিনিয়ারিং কাজ কয়েক বছর চাকরি করছি। ওই সময় অনেক পরিশ্রম করছি, অনেক কাজ করছি, একদম মনে রাখার মতো কাজ করছি এরকম। এবং আমার হাত দিয়ে অনেক জিনিস হয়েছে ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, এগুলো একটু শুনতে চাই দু একটা রিমার্কেবল যেটা। রিমার্কেবল হলো 1966 সনে, তখন আইয়ুব খান প্রেসিডেন্ট পাকিস্তানের। তো ওই সময় একদিন
বিকালে খবর দিল আমাকে টেলিফোন করে যে এই আইয়ুব খান আমাদের ইতি আসবে, একটা মানিকগঞ্জ ইলেকট্রিক সাপ্লাই ইনোগ্রেট করবে, তো আমার কাজ করতে হবে। অফ দ্য ওয়াটার পাওয়ারের চেয়ারম্যান হলো মাদানি, আরেক পাগল, সে তো এগুলো বুঝে না, করতে হবে। তো যেরকমভাবে তারা চাইছে আমরা এরকমভাবে করতে পারি, আসলে করবো না, তো যেভাবে পারেন করেন। তো আমরা একটু ফাঁকিবাজি করছি, ওখানে একটা জেনারেটর বসাইছি মানিকগঞ্জে, বসে কিছু ইলেকট্রিক লাইন ডিস্ট্রিবিউশন লাইন কিছু করে ওখানে পাওয়ার দিছি। আর এদিক থেকে লাইন তো সম্ভব না, লাইন করতে কমপক্ষে 1 বছর লাগবে। তো সাভারের লাইন আছে, এরপরে লাইন নাই। তো এইভাবে ওইটা করে আইয়ুব খান যখন আসছে মিটিংটি কী করছে, পরে এক জায়গায় বসে তখন ওখানে তার যখনই আসছে ওই আমি তো এখন কন্ট্রোল করছি, সাথে সাথে ওই অন করে দিছি, গিয়ে দেখছে সুইচ অন করছে, লাইট জ্বলছে, খুব খুশি, হয়ে গেছে। যখন খুব সাকসেসফুলি করছি এটা। এবং এরপরে আমাকে একটা পার্সোনাল চিঠি দিছে মাদানি, তনির চেয়ারম্যান, এই ইনোভেট সেটা খুব ভালো হয়েছে অংশ করে একটা চিঠি দিছে, খুব খুশি হয়েছে। আপনার কাছে আরো শুনবো। জনাব শামসুল আরেফিন খালেদ, আপনার কাছে একটু জানতে চাই, ইঞ্জিনিয়ারিং একটা কোম্পানি দিয়েই তো আসলে আপনাদের এই গ্রুপ অফ কোম্পানি শুরু হলো, তারপরে আসলে পোল্ট্রি সেক্টরে আপনারা কিভাবে আসলেন? আসলে পোল্ট্রি সেক্টরে আসার আগে আমাদের বিশেষ করে আমার আব্বা তখন তো দেশের বাইরেও আমাদের অপারেশন ছিল, শুধু দেশের ভিতরে না। ওই যে একই 78-এর দিকে যখন বাংলাদেশের বাইরে প্রথম লোকজন যাওয়া শুরু করে, বিজনেস অর্গানাইজেশনগুলো তখন যাওয়া শুরু করে, আমাদের লিবিয়াতে কিছু ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশনের কাজ তখন শুরু হয়। কারণ বিভিন্ন দেশ থেকে তখন লোকজন বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের নিয়ে যেত, কারণ পুরো এশিয়াতে কিন্তু ক্রাইসিস ছিল এবং কোম্পানির সংখ্যা খুব কম ছিল যারা এরকম বড় বড় প্রজেক্ট করতে পারে, মাঝারি প্রজেক্টগুলো করতে পারে। বাট আমাদের সেই সক্ষমতা ছিল এবং সে কারণে নিয়ে যাওয়ার পরে সেখানে যখন কিছু বিজনেসের এক্সপানশন হয়, তারপর আবার বাংলাদেশে আমরা আবার পরবর্তী আবার ব্যাক করে গার্মেন্টস এগুলোতেও জড়িত হয়। কিন্তু গার্মেন্টসের সময়েও এটা বিষয়টা মাথার মধ্যে ছিল যে গ্রামের জন্য একটা কিছু করা দরকার, কারণ শহরের জন্য যা ইচ্ছা অনেক কিছু সবাই সব কিছুই করে, গ্রামের অর্থনীতির কথা চিন্তা করে কিন্তু তেমন কিছু হয় না। আর আব্বা যেহেতু ছোটোবেলা থেকে গ্রামের লোকজনের জন্য কিছু করার ইচ্ছা এবং এগ্রিকালচার সেক্টর, লাইভস্টক সেক্টরে কিছু করার ইচ্ছা, সেই হিসাবে অনেকটা শখের মত বসেই আসলে পোল্ট্রিটা ফার্স্টে শুরু হয় ওই 90-এর দশকের শেষের দিকে এটা শুরু হয়। আমরা অনেকগুলো অ্যাটেম্প্ট নেই, আমরা আলটিমেটলি ফেল করি প্রথম দিকে, বিভিন্ন জায়গায় যখন করতে চেয়েছি পারমিশন দেয় না, অনেক ঝামেলা। শেষে আমরা 1999 সালের দিকে তখন আমরা হ্যাচারি প্রজেক্টটা তখন শুরু করি। এটা অ্যাবসোলিউট এটা একটা শখের প্রজেক্ট ছিল এবং গ্রামের খামারিদের ভালো মানের বাচ্চা তখন ক্রাইসিস ছিল, অনেক ধরনের বড় ক্রাইসিস ছিল, সেটা সমাধান করার জন্য দেশের প্রোডাকশন করে দেওয়া। তখন কিন্তু বাচ্চা কিন্তু অনেক ক্ষেত্রে ডেও চিক্স বাইরের থেকে না আসতো না, বাট হ্যাচিং এগস আসতো, সেগুলো এখানে ফুটিয়ে দেওয়া হতো। প্রোডাকশন ফ্যাসিলিটি কম ছিল। এই যে পোল্ট্রি শিল্পের ব্যবসার ক্ষেত্রে আসার স্পিরিটটা কার কাছে? স্পিরিটটা আব্বার থেকে, অবশ্যই আমার আব্বার। এবং মূল বিষয়টা হচ্ছে যে গ্রামের লোকদের কিছু অপরচুনিটি করে দিতে হবে। এটা একটা ফলো আপ লেভেলে ছিল। আমি জিনিস একটু বলি, যখন আব্বা বাইরে এই ব্যবসাটা শুরু করেন লিবিয়াতে, যখন আমাদের অনেক লোকজন আমাদের গ্রামের থেকে গেছেন, অনেক জায়গা থেকে গেছে, তারা ওখানে যাওয়ার পর যখন টাকাগুলো দেশে ফেরত পাঠানো হচ্ছে, টাকাগুলো দেশে ফেরত আসার পর তো একটা কিছু করতে হবে, এই টাকাগুলো দিয়ে তো রোল করতে হবে, তাই না? আমার তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি থাকতে হবে। ওনারা তখন কি করবে? তো এইগুলোও একটা ইন্সপিরেশন ছিল যে তাদের জন্য যদি আমরা পোলট্রির ব্যবস্থা করে দিতে পারি, তাহলে সেই বিদেশ থেকে যে টাকাগুলো আসছে রেমিটেন্সের মাধ্যমে, সেগুলো একটা ইউটিলাইজেশন হলো। কিন্তু গ্রামের মানুষদের জন্য আসলে কাজ করা নিশ্চয়ই সেটা খুব একটা ইন্সপিরেশনাল কাজ ছিল, নিশ্চয়ই একটা তৃপ্তিরও। অবশ্যই। কিন্তু সেখানে তো নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জও ছিল। শুরুর দিকে সেই চ্যালেঞ্জগুলো কেমন ছিল সেটা একটু শুনবো, তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন উৎসর্গের উৎসব। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন উৎসর্গের উৎসব অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল জনাব শামসুল আরেফিন, মানে গ্রামে কোনো কিছু কাজ করার ক্ষেত্রেও তো কতগুলো চ্যালেঞ্জ থাকে। গ্রামের মানুষ এটাকে শুরুতেই সহজে গ্রহণ করলো কিনা, যেহেতু আসলে আপনারা গ্রামীণ মানুষদের জীবনযাপন বা তাদের জীবন মান উন্নয়নের জন্যই কাজ করার চেষ্টা করেছিলেন শুরুতে, সেখান থেকে একটু চ্যালেঞ্জগুলো কি ছিল? আসলে
চ্যালেঞ্জ যেগুলো থাকে সেগুলো গ্রামের লোকজনকে দিয়ে সলভ করতে হয়। তো আমাদের ব্যবসার ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আমরা যখন একদিনের বাচ্চা বা ফিড যখন আমরা ডিস্ট্রিবিউট করি সেক্ষেত্রে কিন্তু ডিলারদের মাধ্যমে ডিস্ট্রিবিউশনটা হয়। সাধারণত দেখা যায় যে ডিলাররা ওই এলাকার মোরলেস একটা ইনফ্লুয়েন্সিয়াল লোকদের মধ্যেই ডিলারশিপটা থাকে এবং যাদের যথেষ্ট পরিমাণ সমাজের উপর তাদের একটা প্রভাবও থাকে। তো সেইটার সুবিধা আমরা পেয়েছি, যেটা আমাদের অনেক ভালো লেগেছে। প্রথম দিকে কিছু অভিজ্ঞতা বলি, খুবই সাধারণ মানের কিন্তু ডিলাররা ছিল তখন, কিন্তু এখন কিন্তু পোলট্রি সেক্টরে বা ফিড সেক্টরে অনেক ডিলার আছে অনেক অবস্থাপূর্ণ। প্রথম দিকে কিন্তু এরকম ছিল না, হাতে গোনা দু একজন ছিল। একবার শহরে একবার অফিসে বসে আছে, এরকম সময় এক ডিলার এসছে এবং সে কিন্তু খুবই সাধারণ জামা কাপড় পরে থাকে, মানে লুঙ্গি জামা এগুলো পরে কিন্তু অফিসে আসে। এবং সে একবার অনেক কাঁঠাল নিয়ে আসলো, কেউ কেউ সবজি নিয়ে আসলো এবং এগুলো নিয়ে আসার পরে বললো ওদের কথাটা হচ্ছে যে আগে আসলে কখনো যখন যত ব্যবসায়ী করেছি যাই করেছি আমাদের কোনো লাভ হইতো না, বাট আপনাদের বাচ্চা আসার পর এটার মান এত ভালো, এখন এটাতে অনেক লাভ হচ্ছে, আপনাদের ফিডের মান ভালো, এটাতে আমাদের এখন লাভ হয়। এবং এটার কারণেই এই যে আমাদের ক্ষেত থেকে এগুলো নিয়ে আসছি জাস্ট আউট অফ গ্র্যাটিটিউড। এবং এই ঘটনাগুলা আমরা তো আসলে অন্য ব্যবসাতেও জড়িত ছিলাম, তখন আমি অন্য ব্যবসাতেও সময় দিই তখনও আমি, বাট আমাকে এই বিষয়গুলো আমাকে সাংঘাতিকভাবে মানসিকভাবে একটা অন্য ধরনের নাড়া দিয়েছে এবং এটা আমাকে ইন্সপায়ার করেছে যে না, আসলে আমরা পোলট্রিতে যেটাই করি না কেন বা ফিডে যেটাই করি না কেন এমন কিছু কোনোদিন করা উচিত হবে না যাতে আমরাই খালি প্রফিটটা নিব, তাদের প্রসপারিটিতে সমস্যা হবে, এটা আমরা করব না। এবং যে কোনোভাবে মানটা ঠিক রাখার চেষ্টা করব। এবং আমরা দুটো জিনিস সবসময় করার চেষ্টা করেছি, আমরা কোনো অবস্থাতেই মান খারাপ ইচ্ছাকৃতভাবে কখনো আমাদের পোলট্রি বা ফিডের মান আমরা খারাপ করি নাই। এটা লস হলে লস হবে, তাও এটা খারাপ করব না একটা ছিল। এবং আমরা প্রথম থেকেই আমরা বাচ্চা যখন দিয়েছি একটা বাক্সের ভিতরে একটা করে বাচ্চা আমরা ফ্রি দিয়েছি এবং এটা ফ্রি দেওয়ার পিছনে কারণ ছিল যে এই ফ্রি বাচ্চাটা কিন্তু খামারিরা পাবে। আমি যত ফ্যাসিলিটি দিই না সেটা কিন্তু ডিলাররা কিছু পেয়ে যাবে, কিন্তু এই বাচ্চাটা কিন্তু একটা এক্সট্রা বাচ্চা কিন্তু খামারিরা পায়। এবং এই কারণে কিছু কিছু স্ট্র্যাটেজি আমাদের ছিল এবং দাম বাড়ানোর ক্ষেত্রে যখন অন্যরা অনেক বেশি ডিমান্ড সাপ্লাই ইস্যু হলেও অনেকে যখন লাগামহীনভাবে দাম বাড়াচ্ছিল অনেক সময় যেটা ঘটেছে, আমরা কখনো এটা করি নাই। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো জনাব নাজমুল হাসান খালেদ, আপনার কাছে এবার একটু শুনতে চাই যে আপনি তো ইঞ্জিনিয়ারিং ব্যবসার সাথে ছিলেন, দেশের বাইরে কাজ করেছেন, তো এই যে গ্রামের মানুষের সাথে যখন কাজ করতে আসলেন তখনকার অনুভূতিটা কেমন ছিল আপনার, এবং তারপর পোলট্রির মতো একটা সেক্টরে? গ্রামের মানুষ নিয়ে কাজ করা বা তাদের জন্য কিছু কাজ করা, এটা প্রথম থেকে আমার ছিল। কারণ আমি ছোটো সময় গ্রামে বড় হয়েছি, ওই লোকগুলোর সাথে আমি ছোটো সময় বড় হয়েছি। আমি চেষ্টা করতে, আমি যখন বাইরে কাজ করি গ্রামের থেকে লোক নিছি এবং কোনো লোকের যাতে পকেটে হাত না দিতে হয়, একটা পয়সা খরচ করতে দেয় না কাউকে, কোনো দালাল দেশের কিছু ছিল না, এই লোক নিয়ে গেছি, আমি কাজ করছি। আমি একটি প্রশ্ন আসলে না করেই পারছি না। আপনি জানেন গেল 15-16 বছরে বাংলাদেশ থেকে একটা ধনিক শ্রেণী বিপুল অঙ্কের টাকা আসলে পাচার করে ফেলেছে, সাধারণ মানুষের টাকা, গ্রামের মানুষের টাকা, প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স, সেখানে দেশের মানুষ যেখানে উপকৃত হওয়ার কথা ছিল সেটা চলেছে। এই বিষয়গুলো কি আপনাকে বেদনা দেয়? হ্যাঁ, এটা ছাড়া আমার দেশের টাকাটা যদি আমার দেশে থাকতো, আমার ইকোনমিটা কোথায় যেত? এই টাকাগুলো এখানে থাকতো না। এত বিলিয়ন ডলার আপনি নিয়ে গেছেন বাইরে, এটা আমার দেশে থাকলে আমার জিডিপি অ্যাড হইতো না। এটা নিশ্চয়ই। জনাব শামসুল আরিফিন খালেদ, আবারও একটু আসলে পোলট্রি সেক্টরে আসতে চাই। একটা কথা খুব বলা হয় যে এই সেক্টরে প্রচুর সিন্ডিকেট হয়, বড় অঙ্কের আসলে অর্থ বিশেষ করে বড় খামারি যারা বা শিল্প উদ্যোক্তা তারা লোপাট করে ফেলে। তো এই সমালোচনাগুলো তো আছেই, তার পাশাপাশি আসলে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আসলে এই যে পণ্য, যেটি বিশেষ করে ডিম এবং মুরগির, এটার যে সাপ্লাই চেইন, সেটির তো কোনো শক্তিশালী অবকাঠামো হয়নি। এই অবকাঠামো দুর্বলতার কারণেই কি আসলে বাজারটা মাঝে মাঝে আনস্টেবল হয়ে যায় এবং যে কারণে এই সিন্ডিকেট বা নানান রকম কথাবার্তা চলে আসে কিনা? 3-4টা প্রবলেম আছে মোটা দাগে। এক হচ্ছে আমরা প্যারিশেবল প্রোডাক্ট নিয়ে কাজ করি, এটা ডিউরেবল প্রোডাক্ট না, নন ডিউরেবল। কারণ ডিম বা মুরগি সেগুলো তো প্রোডাকশন যেগুলো হয় এটা তো ফ্যাক্টরি থেকে প্রোডাকশন হয় না, মুরগি থেকে প্রোডাকশন হয়। মুরগি একটা জীবন্ত বিষয়, রোগ জীবাণু থাকে, ওয়েদার ফ্লাকচুয়েশন থাকে, সাপ্লাই চেইন তো একটা বিষয় আছে। কারণ আমার 24 ঘন্টার মধ্যে এটাকে তো মার্কেটে নিয়ে আসতে হবে, এটা বিক্রি করে ফেলতে হবে, কোনো কারণে ডিসরাপশন হলে সাপ্লাই চেইনে সমস্যা হয়। তো আর সিজনাল ফ্লাকচুয়েশন খুবই কমন, গরম বেশি বৃষ্টি বেশি তখন এটা ফ্লাকচুয়েশন হয়। এই কারণে কিন্তু মার্কেটে
টেম্পোরারি সময়ের জন্য দাম অনেক সময় বেড়ে যাবে, এটা একদম ইনভেরিয়েবলি হবে। এটা কোনোভাবে এটা আসলে সলভ করা যাবে না বর্তমান ইনফ্রাস্ট্রাকচারে, কারণ বাইরে এটা সলভ করে, কারণ বাইরে কিন্তু কোনো ওয়েট মার্কেট নাই, বাইরে হলো প্রসেস মার্কেট। তারা যখন প্রোডাকশন করে সেখান থেকে প্রসেসিং প্ল্যান্টে চলে যায়, সেখান থেকে তারা প্রসেস করার পর মুরগি প্রয়োজনে তারা স্টোর করে তাদের কোল্ড স্টোরেজে, কোনো সমস্যা নেই, সেখানে একদম মেজার্ড একটা সাপ্লাই তারা দিতে পারে। ডিজিজের কন্ট্রোল সেখানে আমাদের থেকে অনেক বেটার, স্মল হোল্ডার্স অনেক কম। আমাদের দেশে তো তা না, আমাদের এখানে স্মল হোল্ডার্স থাকবে এবং তাদের থাকতে দিতে হবে, তাদের আস্তে আস্তে বড় করতে দিতে হবে। এই সময়টুকু আমাদেরকে মাঝে মাঝে এই ধরনের অসামঞ্জস্যতা যেগুলো থাকবে মার্কেটে, এটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এটা আস্তে আস্তে মিটিগেট করতে হবে। এটার জন্য কি আমরা কোনো পরিকল্পনা আছে কিনা? এটা কখনোই এটা সলভ করা যাবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এইভাবে ওয়েট মার্কেট থাকবে। আপনাকে অ্যাটলিস্ট গ্র্যাজুয়ালি 20% আপনার প্রসেস মার্কেটে যেতে হবে। তখন যেটা হবে, যখন দাম অনেক কম থাকে, যেমন সিন্ডিকেশনের কথা বলা হয়েছে যে অনেক কথা বলা হয়েছে। আজকে গত 1-1.5 মাস ধরে যারা ডেল চিক্স প্রোডাকশন করে তাদের সেলস প্রাইস অ্যাভারেজে 5-10 টাকার বেশি না, কোনো সময় তাদের ফ্রিও বাচ্চা দিয়ে দিতে হয়েছে। কেন এটা হয়েছে? ওভার সাপ্লাইয়ের কারণে এটা হয়েছে। এখন বাজারে 2.5 কোটির মতো সপ্তাহে মুরগির বাচ্চা যাচ্ছে, সমস্ত ধরনের মুরগির বাচ্চা মিলে আমাদের হিসাবে 2.5 কোটির মতো সপ্তাহে যাচ্ছে। বাংলাদেশের ধারণ ক্ষমতা হচ্ছে 2 কোটি 10 লক্ষ, 2 কোটি 20 লক্ষ, 30 লক্ষ যেখানে বাচ্চা থাকে। বিভিন্ন খামার সেগুলো তখন খালি থাকে সাধারণত একটা সময়, এখন কোনো খামার মনে হয় খালি নাই, সমস্ত খামার এখন ব্যবহৃত হচ্ছে এবং যেহেতু ফ্রি বাচ্চা পাচ্ছে অনেকটুকু। এটা কেন হয়েছে? এটা ওভার সাপ্লাইয়ের জন্য হয়েছে। এখানে কোনো যদি সিন্ডিকেশন করার মতো এত মেধা এবং কন্ট্রোল এই বড়দের থাকতো, তাহলে কখনো এই 5 টাকা দিয়ে বাচ্চা বিক্রি করতে হয় না। এবং এটা আজকে নতুন না, 2 বছর আগেও হয়েছে, 3 বছর আগেও হয়েছে, আগে এটা প্রায়ই হতো। সুতরাং এটা আসলে মার্কেট ইনফ্রাস্ট্রাকচারের কিছু ইনইকুইলিব্রিয়াম আছে, ব্যালেন্সের প্রবলেম আছে, এইগুলোতে ফোকাস করে ঠিক করা আর কিছু। আমরা আমাদের আলোচনার একদম শেষে তাহলে এক কথায় যদি বলি, আসলে বাজার ব্যবস্থাপনা উন্নত করার মাধ্যমে আসলে এই সমস্যাটির সমাধান। বাজার ব্যবস্থাপনা উন্নত ছাড়াও আরেকটা ইস্যু এখানে লাগবে, সেটা কম্পিটেন্সির প্রবলেম আছে। তো ক্ষুদ্র খামারিদের তো সবসময় একই লেভেলে সাপ্লাই দিতে পারে না, ডিজিজ যখন হয় তখন তারা কন্ট্রোল করতে পারে না। অবশ্যই বড় কোম্পানিগুলোর দায়িত্বের মধ্যে পড়ে এবং সরকারের সহায়তা এখানে প্রয়োজন, ছোট খামারিদের আস্তে আস্তে বড় হওয়ার সুযোগ তৈরি করে দেয়া। ছোট খামারিরা সারা জীবন ছোট থাকলে তো পরিবর্তন আসবে না কোনো, ছোটদের মাঝারি লেভেল নিয়ে আসতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা একটু বাদ দিই, এবার পাকিস্তানের মতো দেশে 20,000-এর নিচে কোনো পোলট্রি খামার নাই। কিন্তু তারা কি একসময় বড়ই ছিল না? তারা ছোট ছিল, তারা এখন 20,000-এ চলে গেছে, 40,000 চলে গেছে। এনভায়রনমেন্টাল কন্ট্রোল সেরে তারা আস্তে আস্তে কনভার্টেড হয়ে গেছে। আমাদেরও এইরকম একটা চ্যালেঞ্জ নিয়ে সামনে কাজ করলে আস্তে আস্তে এই সমস্যাগুলো দূর হবে। আর কোল্ড স্টোরেজটাকে বা কোল্ড চেইনটাকে আমাদের প্রমোট করতে হবে। এই তিন আপনার ফার্স্ট আপনি বললেন মার্কেট ইনফ্রাস্ট্রাকচার, এই 3টা বিষয় প্রবলেম সলভ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আজকের মতো সময় শেষ, বিদায় নিতে হবে। থ্যাংক ইউ। আপনাদের অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন উৎসর্গের উৎসব অনুষ্ঠান। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।